স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছি আমি তানভীর খন্দকার। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ বিষয়ে জানবো আমাদের বরগুনা প্রতিনিধি শাহালির কাছ থেকে। শাহালি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আমাদেরকে জানাবেন এই মুহূর্তে আপনার যে বরগুনার যে জনজীবনে লঘুচাপের প্রভাব আসলে কতটা পড়েছে আর বৃষ্টিপাত সেখানে কেমন হচ্ছে। তানভীর, আপনি যেমনটা বলছিলেন, আসলে আমরা দেখেছি গত কয়েকদিন যাবৎ বরগুনায় আবহাওয়া কিন্তু খুবই খারাপ যাচ্ছে এবং এই আবহাওয়ার সাথে সাথে কিন্তু রাতভর বৃষ্টি হচ্ছে বরগুনা উপকূলীয় জেলায়। এবং এই উপকূলীয় জেলায় ইতিমধ্যে কিন্তু পায়রা বন্দরগুলোকে কিন্তু ৩ নম্বর সংকেত দেখানো হয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে যারা এই মাছ শিকার করতে গিয়েছেন জেলেরা, তারা কিন্তু নদীর কিনারা আসছেন এবং তারা এই মাছ শিকার করতে যারা গিয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত অনেকেই গভীর সমুদ্রে রয়েছেন, আর যারা কাছাকাছি ছিলেন তারা কিন্তু সমুদ্র থেকে তারা কিনারায় চলে আসছেন। আমরা দেখেছি যে এই বৈরী আবহাওয়া একদিকে লঘুচাপের কারণে যে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে, সেই জোয়ারের পানি বৃদ্ধির কারণে এই যে পায়রা বিষখালীর পাড়ের যে সকল আশ্রয়ণ প্রকল্পগুলো রয়েছে, সেই সকল আশ্রয়ণ প্রকল্পের যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু সবসময় দুশ্চিন্তায় থাকে। একটু জোয়ারের পানি বৃদ্ধি পেলেই এই সকল আশ্রয়ণ প্রকল্পগুলো কিন্তু তলিয়ে যায়। এখানকার মানুষ কিন্তু সবচেয়ে বেশি কষ্ট থাকে এবং আপনারা জানেন যে এই ঘূর্ণিঝড় রেমালের পরে যে সকল বেড়িবাঁধগুলো বিধ্বস্ত হয়েছে, সেই সকল বেড়িবাঁধগুলো কিন্তু এখন পর্যন্ত নির্মাণ করা হয়নি, যার কারণে একটু জোয়ারের পানিতেই সেই সকল এলাকা প্লাবিত হয়ে যায় এবং প্লাবিত হয়ে যায় যে এখানে যে মাছের ঘেরগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে, আমরা খবর পেয়েছি। এছাড়া আমরা দেখেছি যে এই লঘুচাপের কারণে যে জোয়ারের পানি বৃদ্ধি হয়েছে, এই জোয়ারের পানি বিপদসীমা অতিক্রম করে সেগুলো দেখেছি শহরের মধ্যে যে ছোট ছোট যে রাস্তাগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। সেখানে শিক্ষার্থীরা কিন্তু স্কুলে যেতে পারছেন না এবং শিশুরা কিন্তু খুবই কষ্ট হচ্ছে তাদের স্কুলে যেতে এই জোয়ারের পানি কিন্তু। এছাড়া আমরা দেখেছি যে বরগুনার যে বিষখালীর নদী রয়েছে সেখানে যে ফেরি গেট রয়েছে, বড়ইতলা ফেরি বাইনচটকি, সেই ফেরিতে কিন্তু যে যানবাহন ওঠানামা করে সেগুলো কিন্তু এখন পর্যন্ত ওঠানামা করতে পারছেন না এই জোয়ারের পানি বৃদ্ধির কারণে। সেখানে কিন্তু যানজট লেগে আছে এবং এই গুমুট যে আবহাওয়া, বর্তমানে বৃষ্টি না হলেও গুমুট অবস্থান রয়েছে এবং ভারী বৃষ্টি হয়েছে রাতভর। আমরা দেখেছি সকালেও কিন্তু বৃষ্টি হয়েছে। বর্তমানে গুমুট অবস্থা, যে কোনো সময় আবার বৃষ্টিপাত হতে পারে সেটা কিন্তু আমরা দেখেছি। এবং আজকে যে এই বরগুনার উপকূলীয় জেলায় জেলেরা সবচেয়ে, আমরা যদি বলি প্রায় 40,000 জেলে রয়েছে এখানে, তারা কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে শুধুমাত্র মাছ শিকার করে। সেই সকল জেলেরা কিন্তু মাছ শিকার করতে যেতে পারতেন। দীর্ঘদিন অবরোধ থাকার পরে তারা কিন্তু মাছ শিকার, কাঙ্ক্ষিত মাছ কিন্তু তাদের জালে পড়ছেন না। এবং এখানে যে বাজারগুলো রয়েছে সেই সকল বাজারগুলোতে কিন্তু ইলিশের কিন্তু চওড়া দাম থাকে এবং সেগুলো কিন্তু সাধারণ মানুষ কিনে খাওয়ার মতো নয়, আমরা সেটা দেখেছি। এবং তাদের একটা অভিযোগ যে এখানে যে মাছগুলো আসে গভীর সমুদ্রে, সেই মাছগুলো অন্যত্র দ্রুত চলে যায় হচ্ছে অন্য জেলায়, ঢাকা কিংবা অন্য কোথাও গিয়ে কিন্তু সেগুলো বিক্রি হয়, যার কারণে স্থানীয় মানুষগুলো কিন্তু সেই ইলিশ খেতে পারছেন না। এই বৈরী আবহাওয়ার কারণে আজকে আমরা যেটা দেখেছি, এই সকল জেলেরা মাছ শিকার করতে যেতে পারছে না, তারা কিন্তু খুবই অভাব অনটনে দিন কাটছেন এবং তাদের পরিবার পরিজন নিয়ে তারা কিন্তু খুবই কষ্টে দিন কাটছেন। এবং এইরকম যদি আসলে আবহাওয়া থাকে তাহলে আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই সকল জেলেরা। বরগুনা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তানভীর। পটুয়াখালী থেকে এবার আমরা একটু যেতে চাই। শাহালি, এবার আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পটুয়াখালী থেকে যুক্ত হবেন আবহাওয়ার খবর জানাতে সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আমাদেরকে জানাবেন আপনার এলাকায় এখন কি অবস্থা এবং বৃষ্টিপাত কেমন হচ্ছে, কোনো পরিসংখ্যান রয়েছে কিনা যে এখন আসলে বিপদসীমার কত সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং সার্বিক পরিস্থিতি কেমন জানাবেন আমাদেরকে। আমির, আপনাকে ধন্যবাদ। বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি কিন্তু সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি কিন্তু বাংলাদেশের উপকূলীয় এলাকায় এবং পশ্চিমবঙ্গ তার সংলগ্ন এলাকা অবস্থান করছে। এর প্রভাবে কিন্তু পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে, বড় বড় ঢেউ কিন্তু তীরে আসতে করছে। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, লঘুচাপের প্রভাবে পটুয়াখালীতে কিন্তু গত 4 দিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিতে কিন্তু এখানকার মানুষ কিন্তু অনেকটা ভোগান্তিতে পড়েছেন।
এই বৃষ্টির পানিতে পানি জমে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে খাল বিল কিন্তু পানিতে একাকার হয়ে গেছে, যার কারণে এখানকার যে আমন চাষিরা রয়েছে তারা কিন্তু অনেকটা দুশ্চিন্তায় পড়েছেন। কারণ আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, এর আগে গত এক সপ্তাহ আগেও কিন্তু এই উপকূলে ব্যাপক বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টির পানি কিন্তু এখন পর্যন্ত নামতে পারেনি। তার উপর দ্বিতীয় দফা বৃষ্টিতে কিন্তু এখানে আমনের বীজ কিন্তু কৃষকরা চাষাবাদ রোপণ করতে পারেনি, যার কারণে তারা একটা বড় ধরনের দুশ্চিন্তায় পড়েছেন। এছাড়া এখানকার যে বর্ষাকালীন যে সবজি চাষিরা রয়েছে তারা কিন্তু অনেকটা দুশ্চিন্তায় পড়েছেন। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, উপকূলীয় এলাকা দিয়ে কিন্তু যে কোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দর কিন্তু 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। সেই সঙ্গে কিন্তু সকল মাছ ধরা ট্রলার সমূহকে কিন্তু নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আমি এখানকার যে সকল মৎস্য ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে ইতিমধ্যে অধিকাংশ মাছ ধরা ট্রলার কিন্তু মহিপুর এবং আলিপুরের যে শিববাড়িয়া নদী রয়েছে সেই নদীতে কিন্তু আশ্রয় নিয়েছে। ইমরান, ইমরান শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? আমি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে আবহাওয়ার এই বৈরী অবস্থায় জেলেরা আসলে সমুদ্রে মাছ ধরতে যাচ্ছেন কিনা, এবং গেলেও আসলে তারা কতটুকু নিরাপত্তা ঝুঁকি থাকছে তাদের? জেলেরা সমুদ্রে আসলে কিন্তু মাছ ধরতে গিয়েছিল। অনেক জেলে কিন্তু ইতিমধ্যে শিববাড়িয়া যে নদী রয়েছে মহিপুর এবং আলিপুরের পোতাশ্রয় সেই নদীতে কিন্তু ফিরে এসেছে, এবং তারা কিন্তু অনেকটা কর্মহীন সময় পার করছেন। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই বৃষ্টিতে কিন্তু গ্রামীণ যে সড়ক রয়েছে এই সকল সড়ক কিন্তু কর্দমাক্ত হয়ে আছে, যার কারণে সেখানকার মানুষ কিন্তু অনেকটা ভোগান্তি পোহাচ্ছেন, এবং বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে মানুষ কিন্তু অনেকটা বেকায়দায় পড়েছেন। এই সকাল থেকেও কিন্তু এই উপকূলে ব্যাপক বৃষ্টি হয়েছে। এই উপকূলে কিন্তু তেমন একটি বৃষ্টি নেই, যার কারণে জীবনযাত্রা কিন্তু স্বাভাবিক হচ্ছে। তো আসলে তানভীর, পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরান যুক্ত ছিলেন আমাদের সাথে, জানাচ্ছিলেন আবহাওয়ার সবশেষ পরিস্থিতি। অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে চাই অন্তর্বর্তী সরকার। তবে দেশের আইন থেকে শুরু করে প্রশাসন সহ বিভিন্ন সংস্থা পুনর্গঠনের পর নির্বাচনের ব্যবস্থা করবে তারা। গতকাল বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ে এ কথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতায় আসীন হওয়ার পর প্রথমবারের মতো বিদেশি কূটনীতিকদের রাজধানীর একটি হোটেলে ব্রিফ করেন অন্তর্বর্তী সরকার প্রধান। তিনি জানান, বিগত সরকারের দুর্নীতির কারণেই বাংলাদেশের সব শেষ হয়ে গেছে। বিচার বিভাগ ভেঙে পড়েছে, দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করায় দেশে সংঘটিত হয়েছে পাতানো নির্বাচন। তাই বিদেশি বন্ধুদের দেশ সংস্কারে পাশে চান ডক্টর ইউনূস। It's a great country, great people. বাংলাদেশ একটি সম্ভাবনার দেশ, কিন্তু দুর্নীতির কারণে দেশের সব শেষ হয়ে গেছে। বিচার বিভাগ ভেঙে পড়েছে, দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। ঠিক করতে সময় লাগবে। আমি আশা করি নতুন বাংলাদেশ তৈরিতে সবাই আমার পাশে থাকবেন, সহায়তা করবেন। So this is the beginning of that process. I hope you'll have patience and stay with us, help us. দেশের আইন থেকে শুরু করে প্রশাসন সহ বিভিন্ন সংস্থা পুনর্গঠনের পর নির্বাচনের ব্যবস্থা করা হবে বলেও জানান অন্তর্বর্তী সরকার প্রধান। A new era has begun. আমরা অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে চাই। সেজন্য দেশের আইন থেকে শুরু করে প্রশাসন সহ বিভিন্ন সংস্থা পুনর্গঠন জরুরি, আর সেটি করার পরই নির্বাচনের ব্যবস্থা হবে বাংলাদেশে। পরে সাংবাদিকদের এসব বিষয় ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজকে ওনার রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিইআরসিকে ঢেলে সাজিয়ে স্বাধীনভাবে কাজ করতে দিলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বেশিরভাগ সমস্যা সমাধান হবে বলে মনে করে সিপিটি। জীবাশ্ম জ্বালানি নির্ভর ও কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের সাথে চুক্তি নবায়ন না করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কার নিয়ে রবিবার রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ
সিপিডি। এতে গবেষণা সংস্থাটি জানায়, বিগত সরকারের আমলে জ্বালানি ও বিদ্যুৎ খাতে ইতিবাচক ও বড় অগ্রগতি হলেও অনেক অনিয়ম ও অর্থ ব্যয় হয়েছে। 17টি বিষয়কে নিয়ে এসেছি। সংবাদ সম্মেলনে জ্বালানি ও বিদ্যুৎ খাতকে ঢেলে সাজাতে কিছু আইন বাতিল, পুনর্বহাল, সংশোধন ও নতুন কিছু আইন প্রণয়নের প্রস্তাবনা করা হয়। ভারত ও চীনের করা চুক্তি নির্ভর করবে অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্কের উপর। 100 দিনের কর্মপরিকল্পনা প্রত্যাশা করছি, যার সাথে যে কন্ট্রাক্ট এখন রয়েছে এই কন্ট্রাক্টগুলো যাতে নতুন করে আর রিনিউ না করা হয়। বিল সংক্রান্ত যে অনিয়মটি ফুটে উঠেছে এটির দরকার, এটি তদন্ত দরকার। লিডারশিপে যারা রয়েছেন সেই জায়গাতে একটা বড় পরিবর্তন দরকার। বিদ্যুৎ ও জ্বালানি খাতের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদের পরিবর্তন এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতের গত 5 বছরের আর্থিক রিপোর্ট পর্যালোচনা করার দাবি জানায় সিপিডি। যে বিপিডিবি, বিপিসি, আরপিজিসিএল, পেট্রোবাংলা এবং তার অধীনস্থ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটি বিগত 5 বছরের অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটি পুনর্মূল্যায়ন প্রয়োজন। বিদ্যুৎ খাতে ব্যয় কমাতে কুইক রেন্টাল কেন্দ্রগুলোর চুক্তি না বাড়ানোর পরামর্শ দেন তিনি। বলেন, বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে যে ক্যাপাসিটি রয়েছে তা 2030 সাল পর্যন্ত চাহিদা পূরণে সক্ষম। বিইআরসি কে আগের স্থানে ফেরানোর তাগিদ দেন এই গবেষক। 2030 সাল পর্যন্ত। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। রাশিয়ার কুরস্ক অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে ইউক্রেনের সেনারা। তারা সেখানে আরেকটি সেতু ধ্বংস করেছে। এ নিয়ে 1 সপ্তাহের মধ্যে 2টি সেতু ধ্বংস করল ইউক্রেনের সেনারা। সোমবার আন্তর্জাতিক গণমাধ্যমে এ তথ্য জানিয়েছে। এর আগে ওই অঞ্চলের 74টি গ্রাম দখলের দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের লক্ষ্যে রাশিয়া ও ইউক্রেন আলোচনায় বসতে চেয়েছিল, এমন খবর অস্বীকার করেছে মস্কো। এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। দৈনিক প্রথম আলো সংবাদ শিরোনাম করেছে, সংস্কারের পর অবাধ ও সুষ্ঠু নির্বাচন দাবি করেছেন। কূটনীতিকদের সাথে এক ব্রিফিংয়ে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা বর্তমান সরকারের। এবং আরও একটি সংবাদে তারা বলছে যে প্রাণ রক্ষায় 626 জনকে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল। আইএসপিআর-এর বিবৃতি দিয়ে একটি সংবাদ কিন্তু তারা করেছে। দৈনিক কালের কণ্ঠ, ডিআইজির স্ত্রী 6,000 কোটি টাকার মালিক, এই শিরোনাম কিন্তু করেছে আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানে একটি অনুসন্ধান প্রতিবেদন তারা উল্লেখ করেছে আসলে এই যে টাকার যে পাহাড় গড়ে তোলা হয়েছে তার তথ্যগুলো আসলে এখানে তুলে ধরা হয়েছে দৈনিক কালের কণ্ঠ। দৈনিক সমকাল বলছে, ইসলামী ব্যাংকে এস আলমের 75,000 কোটি টাকার ঋণ রয়েছে এবং বেশিরভাগ ঋণই কিন্তু অস্তিত্বহীন ভুয়া প্রতিষ্ঠানের নামে। তারা বলছে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে সরাসরি নেওয়া ঋণের পরিমাণ 14,427 কোটি টাকা এবং এস আলমের দখলে রয়েছে 82% শেয়ার এই ব্যাংকটির। আজকের পত্রিকা তারা বলছে, আগে সংস্কার পরে ভোট। ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যকে গুরুত্ব দিয়ে এই পত্রিকাটি একটি সংবাদ করেছে। পাশাপাশি আরও একটি সংবাদকে গুরুত্ব দিয়েছে, যে আপনারা জানেন নাজমুল হাসান পাপন, তার আসলে পাপনের পাপগুলো শিরোনামে একটি সংবাদ তারা প্রকাশ করেছে। দৈনিক যুগান্তর তারা বলছে, সহপাঠীদের স্মরণ করে শিক্ষার্থীদের ক্লাস শুরু, ঢাকার স্কুলে উপস্থিতি কম। আসলে আন্দোলনে যে নিহত সহপাঠী শফিক আহমেদ আহনাফের আসন খালি রেখে একাদশ শ্রেণীর পরীক্ষায় বসেছে শিক্ষার্থীরা এবং তার সেই আসনটির জায়গায় ফুল এবং তার নাম লিখে তাকে সম্মান জানানো হয়েছে। পত্রিকা নেক্সট, আমরা যদি পরের পত্রিকাটা দেখি, যে দৈনিক বণিক বার্তা তারা করেছে, শেখ হাসিনার আমলে সম্পূর্ণ সব প্রকল্প ও চুক্তি বহাল থাকবে বিদ্যুৎ এবং জ্বালানির। এই সংবাদটিকে তারা কিন্তু দৈনিক বণিক বার্তা গুরুত্ব দিয়ে ছেপেছে। এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়া অনলাইনে আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।